সর্বোচ্চ মর্যাদায় সারা দেশে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। স্বাগত দেশযোগে, সঙ্গে আছে আমি মাহাদি হাসান। শুনছিলেন প্রধান শিরোনাম, এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ৭১-এর মুক্তিযুদ্ধে দেশ যখন পাকিস্তানি দখলদারদের হাত থেকে মুক্তির দ্বারপ্রান্তে, ঠিক তখনই জাতির শ্রেষ্ঠ সন্তানদের বাসা থেকে তুলে নিয়ে হত্যা করে রাজাকার আল-বদর আল-শামস বাহিনী। পাকিস্তানিরা তাদের পরাজয় নিশ্চিত জেনে বাঙালিরা যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে সেজন্য বেছে বেছে দেশের শিক্ষাবিদ, দার্শনিক, চিকিৎসক, বিজ্ঞানী, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, সঙ্গীতজ্ঞ সহ বিভিন্ন ক্ষেত্রের শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করে। এই হত্যাযজ্ঞে পাকিস্তানিদের সহযোগিতা করে তাদের দোসর রাজাকার আল-বদর আল-শামস। মুক্তিযুদ্ধে বিজয়ের পর এই শ্রেষ্ঠ সন্তানদের হাত পা, চোখ বাঁধা, ক্ষত বিক্ষত মরদেহ পাওয়া যায় রায়ের বাজারের ইটখোলা ও মিরপুর সহ বিভিন্ন বধ্যভূমিতে। উন্মোচিত হয় বুদ্ধিজীবী হত্যার নীলনকশা, স্তম্ভিত হয়ে পড়ে বিশ্ববিবেক। এদিকে দেশের শ্রেষ্ঠ সন্তান ও শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বুদ্ধিজীবী দিবসে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে প্রথমে ফুল দিয়ে জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। এরপর ফুল দেন প্রধানমন্ত্রী। এছাড়া সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল শহীদ বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে রাষ্ট্রীয় সালাম দেন। বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান হিসেবে শেখ হাসিনা শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধে আরেকবার পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় দলের কেন্দ্রীয় নেতারা তার পাশে ছিলেন। শ্রদ্ধা জানানো শেষে সেখানে উপস্থিত শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ছাড়াও মন্ত্রিসভার সদস্য, 3 বাহিনী প্রধান, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানান। দর্শক, এই মুহূর্তে রায়ের বাজার বধ্যভূমিতে আছেন সহকর্মী ফারজানা রূপা। তিনি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। রূপা, আপনি তো এর আগে বিশেষ সংবাদ সংযোগে আপনার মাধ্যমে আমরা শারমিনের কাছ থেকে রায়ের বাজার বধ্যভূমির পরিস্থিতি জানছিলাম। সেখানে সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদন করছেন শহীদদের, তাদের প্রত্যাশার কথাও আমরা জানছিলাম। এই মুহূর্তে সেখানে কি দেখছেন, সবশেষ খবর জানাবেন। বধ্যভূমি আপনি জানেন সেই জায়গা যেটি বিস্ময় জাগিয়েছিল গোটা বিশ্বকে, বাংলাদেশের মানুষকে স্তম্ভিত করেছিল। দেশ স্বাধীন হবার পর যখন স্বাধীনতা ঘোষণা করা হলো, তখন যাদের আপনজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, তারা জানতেন না কোথায় তাদের রাখা হয়েছে, কি ধরনের নির্যাতন করা হয়েছে। 16ই ডিসেম্বর কিন্তু সেই সকল বাড়ি বাড়িতে খবর মিলতে শুরু করে যে সেই স্বজনদের মরদেহ পড়ে আছে এই রায়ের বাজার বধ্যভূমিতে। অনেকেই সেই ক্ষতবিক্ষত বিকৃত লাশে প্রিয়জনদের শনাক্ত করতে পেরেছেন, অনেকে অশনাক্ত অবস্থায় তাদের দাফন করেছেন। সেই স্মৃতির স্বাক্ষর এই রায়ের বাজার বধ্যভূমি। স্বাধীনতার এই 45 বছর ধরেই কিন্তু শহীদ সন্তানেরা, শহীদ পরিবারের সদস্যরা, মুক্তিযোদ্ধারা, বিভিন্ন সংগঠন এখানে আসেন, শ্রদ্ধা নিবেদন করেন। তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি সূর্য উঠবার অনেক আগে থেকেই এখানে সাধারণ মানুষ সমবেত হয়েছেন। এই মুহূর্তে অসংখ্য স্কুল শিক্ষার্থীরা লাইন ধরে পায়ে পা মিলিয়ে লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে শৃঙ্খলার সাথে কিন্তু বেদিতে এসে ফুল দিচ্ছেন, শ্রদ্ধা জানাচ্ছেন। এবং সেই সকল স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন, শহীদ পরিবারের সদস্যরা, বুদ্ধিজীবীদের পরিবারের সদস্যরা, শহীদ বুদ্ধিজীবীদের সন্তানদের সংগঠন প্রজন্ম ৭১, তারা এখানে এসেছেন, শ্রদ্ধা জানিয়েছেন, স্মৃতি কাতর হয়ে পড়েছেন। তারা তাদের দাবির কথা জানিয়েছেন, অধিকারের কথা জানিয়েছেন, নতুন বাংলাদেশ গড়বার শপথের কথা তারা জানিয়েছেন, স্বস্তি প্রকাশ করেছেন। বুদ্ধিজীবী হত্যাকারীর নীল নকশা বাস্তবায়নকারী রাজাকার আল-বদর দোসরদের যে বিচার প্রক্রিয়া বাংলাদেশে শুরু হয়েছে তাতে, এবং সেটির চূড়ান্ত রূপ তারা দেখতে চান, সেই দাবিও তুলেছেন। এখানে এসেছেন আওয়ামী লীগ বর্তমান সরকারে থাকা
থাকা অন্যতম রাজনৈতিক দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, দপ্তর সম্পাদক গোলাপ সহ অসংখ্য নেতা কর্মী দলীয়ভাবে এককভাবে তারা এসেছেন, তারা শ্রদ্ধা জানাচ্ছেন। আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা তারা এখানে এসেছেন, শ্রদ্ধা জানিয়েছেন এবং মূল দাবি কিন্তু পরিষ্কার যে বাংলাদেশে এখন পর্যন্ত যেই সকল মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আছে, বাংলাদেশে এখনো যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার যে অবশিষ্ট ধাপ আছে সেগুলো বাস্তবায়ন করা, পলাতক যুদ্ধাপরাধীদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা, একই সাথে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়বার অঙ্গীকার এবং তারা নিশ্চিত হতে চান যে সেই সকল পরাজিত শক্তি আবার যেন কখনো বাংলাদেশের ক্ষমতার মসনদে বসতে না পারে, তাদের কাছে যেন আর কখনো জাতীয় পতাকা না উড়ে। মাহাদি। জি রূপা, আপনি সঙ্গে থাকুন আমাদের। দর্শক, রায়ের বাজার বদ্ধভূমি থেকে আমরা কথা বলছিলাম সহকর্মী ফারজানা রূপার সঙ্গে। এদিকে জনতার ঢল নেমেছে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধেও। দর্শক, সেখানে আছেন আমাদের সহকর্মী মাহবুব শারক। শারক, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনার মাধ্যমে আপনি সকাল থেকে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আছেন, সেখানে খোঁজখবর রাখছেন। নিশ্চয়ই সেখানে প্রচুর জনতার ঢল এবং তারা সবাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। সবশেষ খবর জানাবেন আমাদের। মাহাদি, আপনি ঠিকই বলেছেন। আমরা দেখছি এখনো ঠিক 7:15 প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি শ্রদ্ধা জানানোর পর এই মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধটিকে চলে গেছেন। এরপর থেকে এখন 9টার বেশি বাজে, প্রায় 2.25 ঘন্টা ধরে আমরা ক্রমাগত মানুষের স্রোত দেখছি এবং সেই স্রোত এসে মিলছে এই বুদ্ধিজীবী স্মৃতিসৌধে, যেখানটায় আপনি বলেছিলেন যে 1971 সালে এইখানটিতেই বাংলাদেশের সূর্য সন্তান বিভিন্ন ক্ষেত্রে যারা বাংলাদেশের অগ্রণী মানুষ, সাহিত্যিক, বুদ্ধিজীবী, বিজ্ঞানী, কবি, লেখক, সকলকে এনে হত্যা করা হয়েছিল এই মিরপুরের যে জায়গাটিতে স্মৃতিসৌধ করা হয়েছে। আজকে বারবারই বলা হচ্ছিল যে এই যে ষড়যন্ত্রের অংশ, সেটি কিন্তু বাংলাদেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্র আজকের যখন আমরা দেখছি যে বিপুল সংখ্যক মানুষ এই স্মৃতিসৌধে যখন ফুল দিচ্ছেন, তারা আমাদের কাছে বলছিলেন যে বাংলাদেশ আত্মত্যাগ করেছেন যারা স্বাধীনতা যুদ্ধে, তাদের ভোলেনি এবং বাংলাদেশ কিন্তু মেধাশূন্য হয়নি। সেই যে চক্রান্ত, পাকিস্তানি চক্রান্ত, পাকিস্তানিদের দোসর আল বদর রাজাকারদের যে চক্রান্ত, সেই চক্রান্ত সফল হয়নি। বাংলাদেশ নিজের মেধা নিয়ে এগিয়ে যাচ্ছে এবং নিজের আলোকে উদ্ভাসিত হয়ে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াচ্ছে পৃথিবীর বুকে। এবং দুই দেশের মধ্যে যদি তুলনা করেন, নানান দিক থেকে, সূচকের দিক থেকে বাংলাদেশ পাকিস্তান থেকে এগিয়ে গেছে অনেক দিক থেকে। সুতরাং বলাই যায় যে সেই ষড়যন্ত্র সফল হয়নি, যেটি এইখানকার যারা আগতরা এসেছেন তারাও একই সুরে কথা বলেছেন। এর মধ্যে আমরা যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি দেখছি এখন, শত শত স্কুল কলেজের ছেলেমেয়েরা তাদের ড্রেস পরে সেই স্কুল কলেজের ছেলেমেয়েরা এসেছে ফুল হাতে নিয়ে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে। এবং তরুণ প্রজন্মের প্রতিনিধি যারা এসেছেন তারাও কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক, যারা বাংলাদেশকে নেতৃত্ব দেবেন আগামীতে, তাদের যে উপস্থিতি এখানে সেটি কিন্তু আশাব্যঞ্জক। সকলে এসেছেন, মুক্তিযুদ্ধের পরিবারের সদস্যরা এসেছেন, শহীদ জায়ারা এসেছেন, শহীদদের সন্তানরা এসেছেন। সকালে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ফুল দেন তারা আগেই উপস্থিত ছিলেন। তাদের সাথে আপনি বলেছেন, তাদের সাথে প্রধানমন্ত্রী কথা বলেছেন। আমরা অন্যদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সাথে কথা বলেছি, তাদের ধারণা তারা কি করতে যাচ্ছেন সেটি জানা বোঝার চেষ্টা করেছি। তারা বলেছেন আমাদের যে তারা নতুন করে মুক্তিযোদ্ধাদের তালিকা করার চেষ্টা করছেন, সেটি জানুয়ারি 7 তারিখ থেকে শুরু হয়ে যাবে। এবং একটি বিষয় আজকে যেটি বললেন মুক্তিযোদ্ধা মন্ত্রী 71 টেলিভিশনকে, সেটি হচ্ছে তারা রাজাকারের তালিকা শুরু করতে যাচ্ছেন কাজ 1 জুলাই থেকে। তো সেই কাজও শুরু হবে। এদিকে আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তিনি বলেছেন যুদ্ধ যারা এই বুদ্ধিজীবীদের হত্যার সাথে মূলত যারা দায়ী, চৌধুরী মঈনুদ্দিন যিনি আছেন ইউকেতে, যুক্তরাজ্যে, এবং আশরাফুজ্জামান মার্কিন যুক্তরাষ্ট্রে, তাদেরকে তারা তাদের দণ্ড কার্যকরের জন্য তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে
তারা অগ্রণী ভূমিকা নেবেন, সরকারের তরফ থেকে চাপ বিস্তার করবেন, সেই কাজ চলতেই থাকবে, এইরকমই একটি বক্তব্য অন্তত গণমাধ্যমে তারা দিয়েছেন। জি, শারক আপনি সঙ্গেই থাকুন আমাদের। দর্শক, মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে আমরা কথা বলছিলাম সহকর্মী মাহবুব শারকের সঙ্গে। চলছে দেশযোগ, ফিরছি 1 মিনিট পর। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে খুলনার গল্লামারী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সব রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের মানুষ। দর্শক, এই মুহূর্তে সেখানকার অবস্থা জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবউদ্দিন পান্নু। পান্নু, এই মুহূর্তে কি আনুষ্ঠানিকতা চলছে সেখানে? কারা কারা এসেছেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে? মাহাদি, খুলনাটা কিন্তু একটু ব্যতিক্রম। বরাবরই বলা যায় যে খুলনার এই যে গল্লামারী শহীদ স্মৃতিসৌধ, এখানে কিন্তু শহীদদের প্রতি, বিশেষ করে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানোর যে প্রক্রিয়াটি, সেটি কিন্তু মূলত শুরু হয় মধ্যরাতে, বলতে পারি দিবসের যে প্রথম প্রহরে। সেখানে ঠিক রাত 12টা 1 মিনিটেই আমার পেছনের যে স্মৃতিসৌধটি রয়েছে সেখানে জনতার ঢল নামে শ্রদ্ধা জানানো মানুষের হাজার হাজার মানুষ সামিল হল এখানেই। এবং আজও যথারীতি দিবসের প্রথম প্রহরে এখানে শ্রদ্ধা জানিয়েছেন জেলা এবং মহানগর মুক্তিযোদ্ধা সংসদ। তারপরেই মূলত এসেছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়। এরপর এসেছিল বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ছিল অনেক সরকারি বেসরকারি সংগঠন, ছিল খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, ছিল খুলনার পুলিশ প্রশাসন সহ আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, সিপিবি, সম্মিলিত সাংস্কৃতিক জোট সহ নানা যে শ্রেণী পেশাজীবী সংগঠনগুলো রয়েছে, তারাও এই শহীদ বেদিতে শ্রদ্ধা জানিয়েছেন। জি, পান্নু আপনি সঙ্গে থাকুন আমাদের। দর্শক, খুলনা থেকে আমরা শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সেখানকার সর্বস্তরের মানুষ। এই বিষয়ে সবশেষ খবর জানছিলাম সহকর্মী রকিবউদ্দিন পান্নুর কাছ থেকে। এবার চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। রাজশাহী মহানগরীর হাতির মোড় সংলগ্ন পদ্মার পারে ৭১-এর মুক্তিযুদ্ধে চালানো হয়েছিল গণহত্যা। পাশের ডোবায় ফেলে রাখা হয়েছিল অসংখ্য মরদেহ। এলাকার মানুষ এই এলাকাটিকে জানে রাজশাহীর মুক্তিযুদ্ধের বধ্যভূমি হিসেবে। কিন্তু স্বাধীনতার এত বছরেও স্থানটি সরকারিভাবে বধ্যভূমি স্বীকৃতি না পাওয়ায় হতাশ এলাকার মুক্তিযোদ্ধারা। মেহেদী হাসানের তোলা ছবিতে রাশিদুল হক রুশোর প্রতিবেদন। ষাটোর্ধ্ব কুসুম বেওয়া বলছিলেন মুক্তিযুদ্ধের সময় হানাদারদের বর্বরতার কথা। চোখের সামনেই স্বামীকে হত্যা করা হলেও শেষবারের মতো ছুঁয়ে দেখতে পারেননি কাছের মানুষটির মরদেহ। গর্ভের সন্তান বাঁচাতে সেদিন তাকে পাড়ি দিতে হয়েছিল প্রমত্তা পদ্মা। যখন থাকতাম না বাড়িতে এসে আমার এই যে বাসা আছে ছোট, ওই বাটা হলো। শুধু কুসুম বেওয়ার স্বামী নয়, রাজশাহী মহানগরীর হাদির মোড়ের কাছে এই ডোবায় হত্যার পর ফেলে রাখা হয় প্রচুর মুক্তিকামী মানুষ। এইখানে বেয়নেট চার্জ করে গুলি করে হত্যা করে এখানে ফেলে রাখা হতো। কত লাশ আছে আমরা বলতে পারবো না, তবে 1000, 2000, 3000, 4000 লাশ আছে। শুধু হত্যাই নয়, হানাদাররা এখানে চালিয়েছিল বর্বর নির্যাতন। মুক্তিযুদ্ধের শেষ ভাগে বেয়নেট দিয়ে খুঁচিয়ে ও গলা কেটে হত্যা করে ফেলে রাখার তথ্যও পাওয়া গেছে। এখানে মানুষজনকে ধরে নিয়ে এসে নির্যাতন করার পর হত্যা করেছে। এই যে পাশগুলো, এখানে সমস্ত লাশ পড়ে থাকতো আর বিভিন্ন রকম চিৎকার শোনা যেত, বাঁচাও বাঁচাও, পানি, মরে গেলাম, মা বাবা। এদিকে মুক্তিযুদ্ধের স্মৃতি জড়িত এই এলাকাটিকে বধ্যভূমি হিসেবে স্বীকৃতি দেবার দাবি তুলেছেন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা। মানুষের মৃতদেহ, কঙ্কাল ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলিকে সংরক্ষণ করার চেষ্টা পরবর্তীকালে কিছুটা করা হয়েছে, কিন্তু এটা বধ্যভূমি হিসেবে সরকার এখন পর্যন্ত স্বীকৃতি দেয়নি। রাজশাহীর মুক্তিযোদ্ধাদের মতে পদ্মাপাড়ের এই বধ্যভূমিতে শহীদদের মরদেহ ফেলা শুরু হয়েছিল ৭১-এর 13 এপ্রিলের পর থেকে। এই বর্বরতা চলে 18 ডিসেম্বর রাজশাহী শত্রুমুক্ত হবার আগ পর্যন্ত। রাশিদুল হক রুশো, ৭১, রাজশাহী। চট্টগ্রামের পাহাড়তলী বধ্যভূমি স্মৃতিসৌধে বুদ্ধিজীবী শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানাতে সকাল থেকেই ভিড় করছেন শহীদদের স্বজনরা সহ সর্বস্তরের মানুষ। দর্শক, এই মুহূর্তের খবর জানাতে সেখান থেকে এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন দুলাল। এই মুহূর্তে কি আনুষ্ঠানিকতা চলছে সেখানে? কারা কারা এসেছেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে? মাহাদি,
মাহাদি, সকাল থেকেই এখানে কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং সর্বস্তরের মানুষজন এসছেন এবং তারা শ্রদ্ধা জানাচ্ছেন। আমরা যেটি জানতে পেরেছি যে সকাল বিকেলের দিকে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা আসবেন এবং তারা শহীদদের শ্রদ্ধা জানাবেন। মাহাদি, এই পাহাড়তলী বৌদ্ধভূমি সম্পর্কে একটু বলি যে এখানে যে বৌদ্ধভূমিটি হয়েছে তার উল্টো দিকে এবং তার পেছনেও দুটি বৌদ্ধভূমি আছে যেখানে কয়েক হাজার বাঙালিকে হত্যা করা হয়েছিল এবং এই হত্যায় পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে যোগ দিয়েছিল বিহারিরা এবং তারা এই হত্যাযজ্ঞে সহযোগিতা করেছিল। আমি এই বৌদ্ধভূমিতে মারা গেছেন, শহীদ হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর গাজী সালাউদ্দিনের পিতা। আমি তাকে গত বছর জিজ্ঞেস করেছিলাম যে তিনি এই বৌদ্ধভূমি সম্পর্কে কি জানেন। তিনি বলেছিলেন যে তার পিতাকে এখান থেকে তার বাসা থেকে ধরে এনে এখানে জবাই করে হত্যা করা হয় এবং তিনি একজন মুক্তিযোদ্ধা। ঠিক যুদ্ধের পরপরই, স্বাধীনতার পরপরই তিনি এই বৌদ্ধভূমিতে এসেছিলেন তার পিতার মরদেহ খোঁজার জন্য। কিন্তু তিনি যেটি জানিয়েছেন যে এখানে কয়েকজন বিহারি কসাইকে খুলনা থেকে নিয়ে আসা হয়েছিল মুক্তিকামী বাঙালি এবং মুক্তিযোদ্ধাদের হত্যা করার জন্য, গুলির অপচয় বাঁচানোর জন্য এখানে তাদের ধারালো ছুরি দিয়ে জবাই করে হত্যা করা হতো এবং এই গুলির অপচয় বাঁচানো, বিহারিরা তখন বলতো যে যুদ্ধে গুলি লাগবে, সুতরাং গুলি অপচয় করা যাবে না এবং পাকিস্তানি হানাদার বাহিনীও গুলির অপচয় ঠেকানোর জন্য, কমানোর জন্য তারা বৌদ্ধভূমিতে জবাই করে বাঙালিদের হত্যা করেছে। এবং গাজী সালাউদ্দিন আমাকে বলেছেন যে এখানে একটি পাথর পাওয়া গেছে, যে পাথরটিতে ধার দিতে দিতে, ধারালো অস্ত্র ধার দিতে দিতে সেই পাথরটি একাদশীর চাঁদের মতো বাঁকা হয়ে গিয়েছিল। তাহলে কিরকম, কি পরিমাণ মানুষকে, অর্থাৎ দুলাল, সেখানে আসলে নির্মম ভাবে যে সেখানকার শহীদ বুদ্ধিজীবীদের আসলে হত্যা করা হয়েছে এবং জাতি আসলে বিনম্র শ্রদ্ধা চিত্তে তাদেরকে স্মরণ করছে। আপনি সঙ্গে থাকুন দর্শক, আমরা মাইনুদ্দিন দুলালের সঙ্গে চট্টগ্রাম থেকে কথা বলছিলাম শহীদ বুদ্ধিজীবী দিবস প্রসঙ্গে। চলছে দেশযোগ, ফিরছি 1 মিনিট পর।